আসসালামু আলাইকুম। আমি নিগার সুলতানা, মহানগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীরা ভালো আছো? প্রথম ক্লাসে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টটা পড়েছিলাম, দ্বিতীয় অধ্যায়, পার্ট 1 থেকে 5। আজকে আমরা চেষ্টা করব পার্ট 6 থেকে 11 পর্যন্ত শেষ করতে। তো পার্ট 6-এ আছে মুক্তিবাহিনীর গঠন ও কার্যক্রম। 5 পর্যন্ত আমরা পড়ে নিয়েছিলাম আগেই। 6-এ আছে মুক্তিবাহিনীর গঠন ও কার্যক্রম। যুদ্ধ আমরা 5 পর্যন্ত পড়েছিলাম যে যুদ্ধ পরিচালনা, যুদ্ধ শুরু হয়ে গেছে। তো যুদ্ধ পরিচালনার সুবিধার্থে আসলে বাংলাদেশকে মুজিবনগর সরকার বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করেছিল এবং যুদ্ধ পরিচালনার চিফ ছিলেন, প্রধান সেনাপতি ছিলেন কর্নেল এজিএম ওসমানী। এছাড়া চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল আব্দুর রব। ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার। মুক্তিযুদ্ধে পুরো দেশটাকে 11টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল এবং 11টি সেক্টরে বিভক্ত করার ফলে যুদ্ধ পরিচালনার সুবিধা হয়েছিল। আমরা চেষ্টা করব 11টি সেক্টরকে, কোন সেক্টরগুলোর মধ্যে কোন কোন জেলা পড়েছিল সেগুলো একটু মনে রাখতে, কারণ আমাদের সৃজনশীল প্রশ্নের জন্যে ইম্পর্টেন্ট। হয়তো বলে দিল খুলনায় যুদ্ধ করতে গেছেন, তো খুলনাটা কোন সেক্টরের অন্তর্ভুক্ত সেটা আমাদেরকে একটু জানতে হবে। অথবা বললো যে মুক্তিযোদ্ধারা বাগেরহাটে যুদ্ধ করতে গেছেন, তো বাগেরহাটটা আসলে কোন সেক্টরে সেটা আমাদের একটু জানতে হবে। সেজন্য আমরা চেষ্টা করব 1 থেকে 11 পর্যন্ত সেক্টরগুলোতে কোন কোন জেলাগুলো আছে সেগুলো যেন আমরা একটু মনে রাখার চেষ্টা করি। এছাড়াও আমরা একটু দেখি রণাঙ্গনকে বা বাংলাদেশকে আরও একটু ভালো করে বলা যায় 3টি ব্রিগেড ফোর্সে বিভক্ত করেছিল। ব্রিগেড ফোর্সগুলোর যে প্রধান ছিলেন, তাদের প্রধানদের নাম অনুসারে নামের প্রথম অক্ষর দিয়ে আসলে ফোর্সগুলোর নামকরণ করা হয়েছিল। ব্রিগেড ফোর্সগুলো ছিল, একটা ছিল হচ্ছে জেড ফোর্স, একটা ছিল কে ফোর্স, একটা ছিল এস ফোর্স। তো জেড ফোর্সের প্রধান ছিলেন মেজর জিয়াউর রহমান। তো জিয়াউর রহমানের নামের প্রথম অক্ষর ছিল জেড, সে কারণে তার নাম অনুসারে ওই ফোর্সটার নামকরণ করা হয়েছিল জেড ফোর্স। একইভাবে কে ফোর্সের প্রধান ছিলেন মেজর খালেদ মোশাররফ, তার নাম অনুসারে সে ফোর্সটার নামকরণ করা হয়েছিল কে ফোর্স। এবং এস ফোর্সের প্রধান ছিলেন শফিউল্লাহ, তার নাম অনুসারে সেই ফোর্সের নামকরণ করা হয়েছিল এস ফোর্স। ঠিক আছে, তারপর আসছে এরপরে মুক্তিবাহিনীকে বা মুজিবনগর সরকার মুক্তিযোদ্ধাদেরকে বা মুক্তিবাহিনীকে দুটো ভাগে ভাগ করেছিল। একটা ছিল নিয়মিত বাহিনী, একটা ছিল অনিয়মিত বাহিনী। নিয়মিত বাহিনী বলতে আসলে বাংলাদেশের সৈনিকদের নিয়ে যে বাহিনী গঠিত হয়েছিল সেটাকেই বলা হয়, তাদেরকে বলা হয় নিয়মিত বাহিনী। তাদের আরেকটা নাম ছিল, সেই নাম তাদেরকে বলা হতো মুক্তি ফৌজ বা এমএফ। আর অনিয়মিত বাহিনীতে কারা ছিল? অনিয়মিত বাহিনীতে ছিল দেশের প্রয়োজনে যুদ্ধে দেশের সাধারণ নাগরিক, ছাত্র, কৃষক, তাদের সবাইকে নিয়ে, শিক্ষক, তাদের সবাইকে নিয়ে অনিয়মিত বাহিনী গঠিত হয়েছিল। অনিয়মিত বাহিনীর প্রধানকে বলা হতো, তাদের আরেকটা নাম ছিল, সরকারি নামকরণ ছিল গণবাহিনী বা এফএম। এছাড়াও কিছু আঞ্চলিক পর্যায়ে গড়ে ওঠা কিছু বাহিনী ছিল বিভিন্ন ধরনের, যেমন কাদেরিয়া বাহিনী, আফসার বাহিনী, বাতেন বাহিনী, হেমায়েত বাহিনী, হালিম বাহিনী, এরকম আরও অনেকগুলো বাহিনীর নাম দেওয়া আছে। তাছাড়াও গুরুত্বপূর্ণ আরেকটা বাহিনী ছিল যাদেরকে ক্ল্যাক প্লাটুন বলা হয়। ক্ল্যাক প্লাটুন কাদের বলা হতো? ঢাকা শহরে গেরিলা যোদ্ধাদেরকে বলা হতো ক্ল্যাক প্লাটুন। তারা ঢাকার ভেতরে বড় বড় স্থাপনাগুলো ধ্বংসযজ্ঞের কাজ করে, যেমন হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ব্যাংক ও টেলিভিশন ভবনে বোমা বিস্ফোরণ ঘটায়। তারা ছিল ক্ল্যাক প্লাটুন। এছাড়াও আরেকটা ইম্পর্ট্যান্ট অপারেশন সে সময় মুক্তিযুদ্ধের সময় চলে, সেটা হচ্ছে অপারেশন জ্যাকপট। বাংলাদেশের সে সময়ে নৌ কমান্ডার অপারেশন জ্যাকপট পরিচালনা করে কারা? আর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডারগণ অপারেশন জ্যাকপট পরিচালনা করে। এবং এই অপারেশনে তারা চট্টগ্রাম বন্দরের 10টি জাহাজ এবং মংলা বন্দরের 50টি জাহাজ সম্পূর্ণ ধ্বংস করে দেয়, যার ফলশ্রুতিতে পুরো বিশ্বে এই ঘটনাটা ভালো আলোড়ন ফেলে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পার্ট 6-এর কাজ। এরপরে আসছি আমরা পার্ট 7-এ। পার্ট 7-এ আছে কি? মুক্তিযুদ্ধে বিরোধী শক্তির ভূমিকা। যুদ্ধ আমরা জানি যে যুদ্ধ পরিচালনায় আসলে কেউ পক্ষে থাকবে, কেউ তো বিপক্ষে থাকবেই, এটাই স্বাভাবিক।
তো বিপক্ষে যারা ছিল তারা দোহাই দিয়েছিল ধর্মের দোহাই প্লাস দেশের অখণ্ডতা রক্ষার দোহাই, এরকম বলে কিছু বিরোধী শক্তিও আসলে এই মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের দেশি বিরোধী মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলেছিল বা সমর্থন দিয়েছিল। যারা পাকিস্তানি সৈনিকদের সমর্থন দিয়েছিল তাদেরকে আমরা বলেছি এখানে পাকিস্তানি সেনাবাহিনীর দোসর হিসেবে দেশব্যাপী হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও নারী নির্যাতন চালিয়েছে তারা। প্রথমত ছিল এদের মধ্যে প্রথম ছিল শান্তি কমিটি। সেই শান্তি কমিটি গঠিত হয়েছিল 9 এপ্রিল 140 সদস্য বিশিষ্ট ঢাকা নাগরিক শান্তি কমিটি। এই কমিটির সদস্যদের মধ্যে ছিল মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াত ইসলামী, নেজামি ইসলামী, পিডিবি ও মুসলিম লীগ নেতারা। এছাড়া ছিল রাজাকার বাহিনী গঠন করেছিল কে? জামায়াত নেতা মাওলানা একেএম ইউসুফ 1971 সালের মে মাসে খুলনায় সর্বপ্রথম রাজাকার বাহিনী গঠন করেছিল। এরপরে আছে আলবদর বাহিনী। আলবদর বাহিনীদের বলা হতো সাক্ষাৎ জমদূত। এরা প্রধানত আমরা জানবো যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পেছনে সবচেয়ে বেশি হাত ছিল এই আলবদর বাহিনীর। এরপর আরেকটা বাহিনী ছিল আল-শামস। এরা সবাই এই যে শান্তি কমিটি, রাজাকার বাহিনী, আলবদর বাহিনী, আল-শামস, এরা সবাই হচ্ছে পাকিস্তানি সৈন্যদের সহযোগী হিসেবে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করেছিল। ঠিক আছে, তারপরে এখানে আমরা আরেকটা জিনিস দেখব এই পার্টে, তথাকথিত বেসামরিক সরকার গঠন। তথাকথিত বেসামরিক সরকার গঠন বলতে আসলে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে সামরিক সরকার ছিল, মেজর জেনারেল টিক্কা খান অধ্যুষিত সামরিক সরকার ছিল। কিন্তু যখন দেখলো যে আসলে সামরিক সরকার আর বহির্বিশ্বে সমর্থন আদায়ের জন্য, আসলে পাকিস্তানি সরকার বহির্বিশ্বে সমর্থন আদায়ের জন্য কি করলো, সামরিক সরকার সরিয়ে দিয়ে একটি নতুন সরকার গঠন করলো, যেটাকে ডক্টর মালেক মন্ত্রিসভা বলা হয়। ডক্টর মালেক মন্ত্রিসভা, সেখানে ওরা পাকিস্তান কখন এটা গঠন করলো? 17 সেপ্টেম্বর 1971 সালে। 10 সদস্য বিশিষ্ট একটি মন্ত্রিসভা গঠিত হয়, যা এরা বিভিন্ন দেশের নিজেদেরকে ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য এই সরকার গঠন করে থাকে, বেসামরিক সরকার গঠন করে থাকে। ঠিক আছে, এরপরে আসছি আমরা পার্ট 8-এ, দেশি বিদেশি সহযোগিতা। আসলে মুক্তিযুদ্ধে একার পক্ষে বাংলাদেশের বা সে সময় পুরো পাকিস্তানের একার পক্ষে মুক্তিযুদ্ধ পরিচালনা করা সম্ভব ছিল না, বা সহযোগিতা ছাড়া পারতও না। তো বিভিন্ন ধরনের দেশি বিদেশি সংস্থা বাংলাদেশকে সে সময় খুব সহযোগিতা করেছিল, বা মুজিবনগর সরকারকে খুব সহযোগিতা করেছিল। তাদের জন্য আমরা একটু দেখি তারা কি করেছিল। প্রথমত মুজিবনগর সরকার কি করেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু সাইদ চৌধুরীকে বিশেষ দূত নিয়োগ করেছিল, যিনি বিদেশে বাংলাদেশের মুজিবনগর সরকারের পক্ষে বা মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করছিলেন। এবং আবু সাইদ চৌধুরীর প্রচেষ্টাতেই জাতিসংঘের প্রতিনিধি সভায় 47টি দেশের প্রতিনিধি সভায় বাংলাদেশকে নিয়ে আলোচনা করেন, এবং সেখানে সেই আলোচনার প্রেক্ষিতে পাকিস্তানি সরকার বাধ্য হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডকে স্থগিত করতে। ঠিক আছে, এরপরে মুজিবনগর সরকার কয়েকটি বিদেশির মাটিতে বাংলাদেশ মিশন স্থাপন করে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল, প্রথমে মিশন স্থাপন করে হচ্ছে ভারতের দিল্লি এবং কলকাতাতে। এছাড়াও হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও নিউ ইয়র্কে এবং যুক্তরাজ্যের লন্ডনে। সেখান থেকেই ব্যাপকভাবে মুজিবনগর সরকারের পক্ষে প্রচুর প্রচারণা চালানো হয় এবং অনেক আর্থিক সহায়তাও সেখান থেকে মুজিবনগর সরকারের প্রেরণ করা হয়। এছাড়া ভারত বাংলাদেশকে কি করে, ভারত ও সোভিয়েত ইউনিয়ন সরাসরি বাংলাদেশকে সমর্থন করে। তারপরে ভারত কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান ও শরণার্থী শিবির খোলা হয়। বাংলাদেশ থেকে সে সময় প্রায় 1 কোটি লোক ভারতে আশ্রয় গ্রহণ করে, এবং সেই 1 কোটি লোককে এই 9 মাস খাওয়া পড়ার দায়িত্ব ভারত সরকার নেয়। এবং সেই দায়িত্ব পালন করার জন্য ভারত তাদের নিজস্ব নাগরিকদের উপর সে সময় একটি কর আরোপ করে, সেটা হচ্ছে শরণার্থী কর। ঠিক আছে, এছাড়াও ভারতে কলকাতায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করা হয়। সেখান থেকে মুক্তিযুদ্ধের সম্পর্কে বিভিন্ন প্রচার প্রচারণা চালানো হয়, এবং মুক্তিযুদ্ধে সমস্ত খবরাখবর সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে দেশের মানুষকে জানানো হয়।
তারপরে জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্করদের মতো খ্যাতিমান শিল্পীদের সহযোগিতা। তারা কীভাবে সহযোগিতা করেছিল? নিউ ইয়র্কে বাংলাদেশ কনসার্ট নামে একটি কনসার্টের আয়োজন করেছিল, যার আয়োজক ছিলেন শিল্পী জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্কর। এবং সেই কনসার্টে যে যা আয় হয়েছিল সে সম্পূর্ণ আয়টাকেই মুজিবনগর সরকারের হাতে তুলে দেওয়া হয়েছিল মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্য। এছাড়াও এই যে পাকিস্তানি বাহিনী যে পরিমাণ নৃশংসতা গণহত্যা চালিয়েছিল তার খবর বহির্বিশ্বে তুলে ধরার জন্য বিভিন্ন সাংবাদিকরা, বিভিন্ন বিদেশি সাংবাদিকরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল সাইমন রিং, অ্যান্থনি মাসকারেনহাস, মার্ক টালি। বিদেশি সাংবাদিকদেরও প্রচুর, তারাও অনেক নিজের দেশের ভয়াবহতা বিদেশের লোকজনের কাছে তুলে ধরতে অনেক সহায়তা করেছিল। ঠিক আছে, এই গেল আমাদের পার্ট 8-এর। তারপর আমরা পার্ট 9-এ আসছি, যৌথ বাহিনীর নেতৃত্বে চূড়ান্ত যুদ্ধ। আমরা তো জানি মুক্তিযুদ্ধ প্রথম শুরু হয়েছিল 25শে মার্চের ভয়াল রাত্রি থেকেই আসলে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। তারপরে তখন তো বাংলাদেশ প্রস্তুত ছিল না, তো বাংলাদেশের মানুষ প্রস্তুত হয়ে যুদ্ধ শুরু করতে করতে মানে ওরকম যুদ্ধ শুরু হতে হতে মে মাসের শুরু থেকেই আসলে যুদ্ধ হচ্ছিল, খণ্ড খণ্ড যুদ্ধ চলছিল। কিন্তু তখন পাকিস্তানিরাই আসলে খুব বেশি পরিমাণে বাংলাদেশিদেরকে অত্যাচার করছিল। পরবর্তীতে বাংলাদেশিরা সংগঠিত হয়ে যুদ্ধ শুরু করে এবং মুজিবনগর সরকার সেক্টর ভিত্তিক যুদ্ধের পরিকল্পনা করে। তারপরে ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যে গেরিলারা আছে তাদেরকে দিয়ে পরিকল্পিত আক্রমণ শুরু হয় জুনের মাঝামাঝি সময় থেকে। এরপরে ভারতীয় সেনাবাহিনীও আস্তে আস্তে বাংলাদেশকে সহযোগিতা শুরু করে। তারা কখন ফার্স্ট শুরু করে? তারা শুরু করে হচ্ছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রথম যশোরে দুটো ট্যাঙ্ক নিয়ে দুই ব্যাটালিয়ন ভারতীয় সৈন্য যশোরে ঘাঁটি স্থাপন করে। সেটা হচ্ছে নভেম্বরে প্রথম 13ই নভেম্বর। ঠিক আছে, এরপর 21শে নভেম্বর বাংলাদেশ ও ভারতীয় সরকার একটি যৌথ বাহিনী গঠন করে। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী গঠিত হয়ে থাকে। যুদ্ধকালীন মুক্তিবাহিনীকে সহায়তাকারী ভারতীয় বাহিনীকে বলা হয় মিত্রবাহিনী। তারপরে কি হয়, যখন যৌথ বাহিনী গঠিত হয়ে যায় তখন পাকিস্তানিরা ভয় পেয়ে যায়। তারা কি করে, পাকিস্তানি বিমান বাহিনী কি করে, ভারতীয় বিমান ঘাঁটিতে সরাসরি হামলা করে। ঠিক আছে, তো সেটা করার পরে আসলে পাক ভারত যুদ্ধ শুরু হয়ে যায়। কারণ ভারত তো এটা কোনোভাবেই মেনে নিবে না যে পাকিস্তানি বাহিনী তাদের বিমান ঘাঁটিতে আক্রমণ করেছে বা হত্যা করেছে। তো এরপর ভারতীয় বিমান ঘাঁটিতে হামলা করে। যখন যুদ্ধ চূড়ান্তভাবে শুরু হয়েছে তখন 6ই ডিসেম্বর ভারত কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করা হয়। এরপর 8ই ডিসেম্বর থেকে বিভিন্ন শহরে মোটামুটি বিভিন্ন শহর যৌথ বাহিনীর দখলে চলে আসে। ঠিক আছে, এরপরে আমরা আসছি গণহত্যা। যৌথ বাহিনীর সমর্থন চলে আসে। 12ই ডিসেম্বর ঢাকায় বিভিন্ন সামরিক অবস্থানের উপর যৌথ বাহিনী বিমান হামলা চলে। 14ই ডিসেম্বরের মধ্যে ঢাকা থেকে দেশের অন্যান্য বড় শহর ও সেনানিবাসে পাকিস্তানি বাহিনীরা আত্মসমর্পণ করে। যৌথ বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন জেনারেল স্যাম মানেকশার। আহ্বানে উভয় পক্ষ 16ই ডিসেম্বর বিকাল 3টা পর্যন্ত যুদ্ধবিরতিতে সমর্থ হয়। এরপরে আসছি আমরা পার্ট 10, গণহত্যা ও নির্যাতন। গণহত্যা ও নির্যাতন আসলে পুরো 9 মাস জুড়ে 25শে মার্চ থেকেই গণহত্যা শুরু হয়, যেটা 14ই ডিসেম্বর পর্যন্ত চলে। তো প্রায় পুরো 9 মাস জুড়েই গণহত্যা চলে। তো দেশকে এর মধ্যে পাকিস্তানিরা কি করে, আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখা মাত্রই গুলির নির্দেশ দেয়। তারপর দেশকে মেধাশূন্য করার পরিকল্পনা তারা যখন আসলে বুঝতে পারে, 3রা ডিসেম্বর থেকে যখন যৌথ বাহিনী নেতৃত্বে যুদ্ধ শুরু হয় তখন পাকিস্তানিরা বুঝতে পারে যে তারা আর এই যুদ্ধে জিততে পারবে না। তখন তারা কি করে, দেশকে মেধাশূন্য করার পরিকল্পনা হিসেবে শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদেরকে হত্যার পরিকল্পনা করে। এবং এই পরিকল্পনাটা তারা করে 10 থেকে 14ই ডিসেম্বর। এই সময়টাতে তারা মোটামুটি দেশের অনেক অনেক বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক এদেরকে ধরে নিয়ে যেয়ে মেরে ফেলে। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, শহীদুল্লাহ কায়সার, মুনির চৌধুরী, জ্যোতির্ময় ঘোষ ঠাকুরতা, চিকিৎসক ডক্টর ফজলে রাব্বি, ডক্টর আলিম চৌধুরী, সাংবাদিক নিজামুদ্দিন ও সিরাজউদ্দিন হোসেন,
দানবীর রণদা প্রসাদ সাহা, নতুন চন্দ্র সিংহ, রাজনীতিবিদ ধীরেন্দ্র দত্ত, মশিউর রহমান, লেখিকা সেলিনা পারভিন ও মেহরুন্নেসা ইত্যাদি আরও অনেক প্রমুখ অনেক। ঠিক আছে, এই গণহত্যা চালাতে গিয়ে পাকিস্তানি বাহিনীরা এই যে এদের এত যে মানুষকে মেরেছে তাদেরকে রাখতে হবে, তাদেরকে কোথায় কবর দেবে? কবর কোথাও দেয়নি। তারা কি করেছে? ঢাকার রায়ের বাজারে, চট্টগ্রামের পাহাড়তলী, খুলনার খালিশপুরের মতো অনেক জায়গায় বধ্যভূমি গড়ে তোলে এবং এই বধ্যভূমিতে লাশগুলো ফেলে রাখে। তারপরে আমরা আসছি পার্ট 11, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ। পার্ট 11-তে আছে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ। যুদ্ধ যখন শেষ পর্যায়ে পাকিস্তানি বাহিনী যখন বুঝতে পারে তারা পরাজয়ের সম্মুখীন, তখন তারা 14 ডিসেম্বরই থেকে 16 ডিসেম্বর পর্যন্ত যুদ্ধবিরতিতে যুদ্ধবিরতির আহ্বান জানায়। এরপর 1971 সালে 16 ডিসেম্বর পাক হানাদার বাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ অনুষ্ঠানটা হয় কোথায়? আত্মসমর্পণ অনুষ্ঠানটা হয় হচ্ছে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে। সেই যৌথ আত্মসমর্পণ অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন যৌথ বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা, আর পরাজিত বাহিনীর পক্ষে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি। সাথে ছিল মুজিবনগর সরকারের প্রতিনিধি মুক্তিবাহিনী উপপ্রধান সেনাপতি ক্যাপ্টেন এ কে খন্দকার। তো এই হলো আমাদের মোটামুটি পড়া। আচ্ছা, এই ছিল আমাদের মোটা পড়া পার্ট 6 থেকে 11-র মূল বিষয়গুলো এগুলোই, যেগুলো আমি বলেছি। তোমাদেরকে এগুলো একটু ভালো করে এই পয়েন্টগুলোর উপরেই ভালো করে পড়তে হবে। বইয়ে আরও ভেতরে আরও ডিটেলস দেওয়া আছে, আরও ভালো করে বিশ্লেষণ করা আছে। তোমরা চেষ্টা করবে একটু ভালো করে পড়তে, কারণ এই চ্যাপ্টারটা একটু বড়। হ্যাঁ, তো বড় চ্যাপ্টার, এই জন্য একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। আর এটা পড়লে ক্ষতি কিছু হবে না, দেশ সম্পর্কে ভালো জানতে পারবে, তাই না? তো ভালো করে পড়বে। আর এই তোমাদের এই পুরো চ্যাপ্টার থেকে আমি প্রথম ক্লাসে কোনো কাজ দেইনি, যেহেতু আমাদের এখন অধ্যায়টা শেষ হয়ে গেছে। এখন আমি তোমাদের জন্য 3টো কাজ রেখেছি। এই কাজগুলো আমি তোমাদের ক্লাসের পরে যখন আমাদের স্কুল খুলবে তখন আমি এই কাজগুলো তোমাদের কাছ থেকে SW হিসেবে নেব। প্রথম কাজটা হচ্ছে অপারেশন সার্চ লাইটের ভয়াবহ রূপ বর্ণনা করা। 2 নম্বর কাজ হচ্ছে মুজিবনগর সরকারের গঠন ও কাজের বর্ণনা। 3 নম্বর কাজ হচ্ছে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা মূল্যায়ন করা। তোমাদের নিজেদের মতো করে লিখবে। 3টা কাজ আমি দিলাম। এই চ্যাপ্টারটা অনেক বড়, সেজন্য এখান থেকে করবে। করে যখন আমাদের ক্লাস শুরু হবে, আমরা যখন রেগুলার স্কুলে আসবো, তখন আমাকে কাজগুলো জমা দেবে। ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ক্লাসে পরের চ্যাপ্টার নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।